প্রথমে আমি বলবো যে বাংলাদেশের এক্সচেঞ্জের বাংলাদেশে মাটিতে ঠিক হবে, আমাদের ইন্টারব্যাংক মার্কেটে এক্সচেঞ্জের ডিটারমিনেশন হবে। দুবাইতে নেই, দুবাই ওয়ালাদের হ্যাঁ তাদের কিছু পারচেজিং পাওয়ার আছে, তারা কতদিন হোল্ড করতে পারবে? ম্যাক্সিমাম 5 থেকে 7 দিন, কারণ ডলারের টাকা দিয়ে দিতে হচ্ছে তাদেরকে। তার কোথা থেকে টাকাটা পাবে? কোথা থেকে? ডলার তো তারা কিনেছে, এক্সচেঞ্জে টাকা দিতেই হবে তাদের, না দিয়ে তো পাবে না। কারণ তাদের এক্সপোজারটা তারা বেশি দিন রাখতে পারবে না। আমরা মনে করি অযৌক্তিক কোনো দামে কারো কাছ থেকে ডলার কেনার কোনো প্রয়োজন নেই। যথেষ্ট সরবরাহ আছে বাজারে। বাজারে যদি 100 চালের দাম 60 টাকা হয়, আপনি কেন 70-80 টাকা দিয়ে কিনবেন? আপনি দেখবেন 61 টাকা, 60 টাকা, 59 টাকা, 60 টাকা 50 পয়সা এরকম এই মধ্যে বাজারে পাই যাবে। ডলারটাও তাই, রিজনেবল দামেই পাওয়া যাবে। আমরা যেটা বলবো ব্যাংকগুলোকে বলেছি যে আপনারা শপ অ্যারাউন্ড করুন, নিজেদের মধ্যে কেনা বেচা করুন। ওই এগ্রিগেটর কি করলো না করলো, একটা ট্রেড আমাকে এখনই করতে হবে তা নয়, আমি সেটা কালকেও করতে পারবো। বড় ট্রেড হলে পরে বাংলাদেশ ব্যাংকের কাছে আসবেন, আমরা সে সহায়তা করবো সেটা কিভাবে ট্যাকেল করা যায়। হয় আরেকটা ব্যাংকের কাছে থেকে কিনে আপনারা সেটা পেমেন্ট করবেন, ইন্টার ব্যাংক মার্কেটটাকে ডেভেলপ করবেন, এটাই আমাদের কাম। কাজে আমরা মনে করি পর্যাপ্ত সরবরাহ থাকলে স্পেকুলেটরদের কোনো আপার হ্যান্ড থাকবে না। তবে একটা জিনিস আমরা বলবো, সবকিছুই আলটিমেটলি ডিটারমিন্ড হবে ইকোনমিক ফান্ডামেন্টালস দিয়ে। বাংলাদেশের ডলারকে স্থিতিশীল রাখতে হলে আমাকে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি রাখতে হবে, ব্যালেন্স অফ পেমেন্টকে একটা পর্যায়ে রাখতে হবে যেটা সাস্টেইনেবল, ফাঞ্জিবল। তৃতীয়ত হচ্ছে আমার এক্সপোর্টের গ্রোথ থাকতে হবে, আমার রেমিটেন্সের গ্রোথ থাকতে হবে, এবং আমার ইম্পোর্ট বাড়বে কিন্তু সংযত ভাবে। সব কিছুকে যদি আমি ব্যালেন্স করতে পারি, এটাকে ইমব্যালেন্স এক্সচেঞ্জের হবে না, এক্সচেঞ্জেরটাও একটা স্থিতিশীলতার ভিতরেই থাকবে। এবং এটা আমরা দেখলাম গত 7 মাস 8 মাসে আমরা কি দেখলাম, এটা সম্ভব। বাজারে কে স্থিতিশীল রাখা যায়, বাজারে স্থিতিশীল থাকে। স্পেকুলেটররা তখন যেটা করতে পারতো 8 মাস আগে, তখন যখন পারে নাই, এখনো পারবে না ইনশাআল্লাহ। আমরা তো we will always be in dialogue and we are inching closer. শুনুন, কাছাকাছি হাঁটতে হবে, কিন্তু হ্যান্ডশেক করার জন্য হাতের উপর হাত থাকতে হবে, তাই তো? আমরা হাতের উপর হাতটা এতদিন রাখিনি, কিন্তু আমরা তো কাছাকাছি হাঁটছিলাম। We were closing the gaps every step of the way. তো যখন সবকিছু ক্লোজ হলো 100% এগ্রিমেন্ট, তখনই আমরা অ্যানাউন্সমেন্টে গেলাম। আমরা তো কোনো প্রিম্যাচিওর অ্যানাউন্সমেন্ট করিনি। আমাকে বলতে শুনেছেন একবারও? হ্যাঁ, টাকার কথা বলেছেন, IMF এর টাকার কথা এখনো আমি বলছি, IMF এর টাকা ছাড়াও আমাদের চলবে। কিন্তু তাহলে কেন করলাম? মূল কারণটা হলো দুটো। একটা কারণ হচ্ছে আপনারাই কিন্তু লেখালেখি করছিলেন হেডলাইন আইটেম, বাংলাদেশ IMF এর কিস্তি পাচ্ছে না। আপনারা বলেছিলেন যে বাংলাদেশ IMF এর কিস্তি না পেলে অস্থিরতা হয়ে যেতে, অনেকেই বলছিলেন যে পলিসি স্লিপেজ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু কোনো পলিসি স্লিপেজ করিনি। রিফর্ম কিন্তু একদিনের জন্য পিছিয়ে যায়নি, বরং সামনের দিকে এগিয়ে গিয়েছে। এখন যেটা হলো সেটা আমি মনে করি দুটো কারণে আমাদের দরকার ছিল। একটা হচ্ছে আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই IMF এর টাকার দরকার, এই মুহূর্তে নাই, কিন্তু আরেকটু থাকলে তো কোনো অসুবিধা তো নাই। আমার আজকে 27 বিলিয়ন বা 25 বিলিয়ন আছে, এটা যদি 28 বিলিয়ন বা 30 বিলিয়ন হয়, অসুবিধা কি হলো? Does it make a fundamental difference? বিরাট কিছু পরিবর্তন আমি মনে করি না। ওই 2 বিলিয়নে কিছু আসে যায়, আমি 2 বিলিয়নে আরো 3 মাস করে নিতেই পারবো। কিন্তু আমরা একটা সিগন্যাল দিচ্ছি দেশে এবং বিদেশে বিনিয়োগকারীদেরকে, অভ্যন্তরীণ বাজার যারা পরিচালনা করেন তাদেরকে, আমাদের ব্যাংকারদেরকে, যে আমরা আমাদের রিফর্ম আগেও করেছি, এখনো করে যাচ্ছি। এটা স্বীকৃতি আমরা পাচ্ছিলাম না, এখন পুরো স্বীকৃতি অফিসিয়ালি পাচ্ছি। আমরা তো বাজার কিন্তু আমাদের স্বীকৃতি দিচ্ছিল, আমাদের বাজারে যে এক্সচেঞ্জের যে হার, আমাদের মূল্যস্ফীতি,
আমাদের এগুলো কিন্তু আমাদের এই কার্যক্রম স্বীকৃতি দিচ্ছিল, এবং সেটারই কারণে আইএমএফ কিন্তু ঘুরে ঘুরে আমাদের কাছে আসছিল। তারা কিন্তু আমাদেরকে সরে যায়নি, আমরা তাদেরকে কিছুদিন সরিয়ে রেখেছিলাম। পার্থক্যটা এখানে। আমরা এখন মনে করি যে একটা সময় এসছে, লেটস কনক্লুড এন্ড মুভ ফরওয়ার্ড, আমরা সামনের দিকে চলে যাই, এই পুরনো ইস্যু নিয়ে আর পেছনে না থাকি। আমাদের প্রথম হচ্ছে যে ব্যাংকগুলোর গভর্নেন্সটাকে ইমপ্রুভ করা। আমি মনে করি, দৃঢ়ভাবে মনে করি যে অবক্ষয়টা হয়েছে ব্যাংকিং খাতের, এটার মূলে ব্যাংকিং খাতের যে ম্যানেজমেন্ট ছিল, যে বোর্ডগুলো ছিল, এবং সরকারের যে নিষ্ক্রিয়তা ছিল গুড গভর্নেন্স না আনার ব্যাপারে সেই নিষ্ক্রিয়তা কাজ করেছে। আমরা যখন 14টা বোর্ড চেঞ্জ করে দিলাম, সেখানে একটা গুণগত পরিবর্তন এসেছে। আমরা যেটা করলাম যে লোন ক্লাসিফিকেশনের নতুন নীতিমালা করে দিলাম, এতে এনপিএল বেড়ে যাবে, কিন্তু ব্যাংকগুলো দায়বদ্ধতা আর অনেক দূর থাকবে। আমরা বললাম যে যতদিন পর্যন্ত না নন পারফর্মিং লোন ফুললি প্রভিশন হবে, একটা পয়সাও কেউ প্রফিট নিতে পারবে না, নো ডিভিডেন্ড, যতদিন পর্যন্ত না এনপিএল আছে, ক্যাপিটাল শর্টফল আছে। এটা তো আমাদের দেশে বাস্তবায়ন হয়নি, এবার তো হয়েছে। ব্যাংক মালিকরা প্রচুর ঘোরাঘুরি করেছে, ধর্ণা দিয়েছে, কিন্তু আমরা তো সেখানে কোনো ছাড় দিইনি। আমরা মনে করি মালিকের পকেটে টাকা না দিয়ে সেটা ডিপোজিটরের স্বার্থে ব্যাংকে থাকবে, ব্যাংক শক্তিশালী হবে। এই পলিসিগুলো আমরা সঠিকভাবে কার্যকর বাস্তবায়ন যদি করতে আমি তা করলে আমাদের রিস্ক আমাদের চালু হতে যাচ্ছে, আমরা IFRS 9 চালু করতে যাচ্ছি। এগুলো যদি আমরা পুরোপুরি করতে পারি, বাংলাদেশের ব্যাংকিং খাতের গুণগত মান আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারব। সময় লাগবে, কিন্তু যাত্রা শুরু হয়েছে, এবং যারা এখানে উল্পাল্টা করবে আমরা কঠোরভাবে সেই সব বোর্ডকে ভেঙে দেব। আমরা সুশাসন করে ছাড়ব। ব্যাংককে ঘুরে দাঁড়াতেই হবে, ইফ অ্যান্ড বাট বলে কিছু নেই। দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যাংক রেজলিউশন আইনটা তো করেছি, আপনারা দেখেছেন, আপনারা এটা নিয়ে দেখুন তারা কি করেছেন। এই আইনে প্রচুর ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে, আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করব। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, যাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করব, যাই যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো, বাস্তবসম্মত হবে। কিন্তু ডিপোজিটরের স্বার্থ আমরা অক্ষুণ্ণ রাখবো। ডিপোজিটরের কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। আমরা মনে করি যে আমরা দুর্বল ব্যাংকগুলোকে সবল করব, সেখানে ডিপোজিটরের ভয় পাওয়ার কিছু নাই। যে ক্ষমতায়ন করা হয়েছে সেটা রাষ্ট্র ওই ব্যাংকগুলোকে সাময়িকভাবে নিয়ে নেবে, তাহলে কোনো ভয়ের কিছু নাই, কোনো ডিপোজিটর টাকা হারাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। ব্যাংকগুলো আরো ভালো হবে, আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন, দুর্বল ব্যাংক হলেও সেখানেই থাকুন। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে আছি। ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। ব্যাংক আমাদের রক্ষা করার জন্য আমরা আসিনি, আমরা ডিপোজিটরের স্বার্থ রক্ষার জন্য এসেছি, এটা আপনারা মনে রাখবেন। সেইভাবে আমরা কার্যপ্রণালী করব, এবং সেই কারণে আমরা আত্মবিশ্বাসী যে আমাদের ব্যাংকিং খাত, এবং বাকিগুলো আসবে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে, জাইকা থেকে, আর কিছু থাকতে পারে। মেবি আমাদের ডেপুটি গভর্নর সাহেব পুরো লিস্টটা বলতে পারেন আপনাদেরকে, আমি জানি না, বাট মোট আমাদের হিসাবে এটা $3.5 বিলিয়ন মতো হয়, এবং এটা জুনের মধ্যেই চলে আসার কথা। এখানে আমি কোনো দেখছি না, মানে আমাদের দিক থেকে কোনো ধরনের গাফিলতি হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। সব ইকোনমি ম্যানেজ করতে হবে, কিন্তু এটা হচ্ছে অদৃশ্য হাতে। আমরা এখানে থাকবো, আমরা কি বাজারে থাকবো না? আমরা বাজারে থাকবো, আমরাও কেনাবেচা করবো, কিন্তু এত পার্টিসিপেট বাজার প্রক্রিয়ার সাথেই সম্পৃক্ত হয়ে কাজ করবো। আমরা বাজার ফিক্স করে দেবো না,
এইটুকুই, এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত বর্তমানে।